প্রিয় সবাই, বৃহস্পতিবার রাত 10টা আমরা আবার লাইভ হলাম। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্পেসিফিক্যালি বললে আজকে আমাদের আলোচনার 19তম দিন। একটা বই নিয়ে আলোচনা করার জন্য আসলে বেশ ভালো সময় আমরা দিয়ে ফেলছি। সো আমরা যদি খুব স্পেসিফিকলি বলি কি, তাহলে আজকের পর আমাদের আসলে বইয়ের আর মাত্র 2টা চ্যাপ্টার বাকি থাকবে। আই থিঙ্ক সিক্স সেন্স এবং আর একটা কিছু চ্যাপ্টার। আর আজকে আমরা বেসিক্যালি 12 নম্বর চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলছি সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন। ইনফ্যাক্ট আমরা গত দিন আমরা এই ব্যাপারে বেশ কিছুটা আলাপ করেছিলাম, যখন আমরা চ্যাপ্টার 13 অর্থাৎ ব্রেইন বা মস্তিষ্ক নিয়ে কাজ শুরু করেছিলাম, এবং আমরা তারপরে আবার 12তে চলে এসেছি। এর একটা বড় কারণ ছিল যে আমরা এর আগের ক্লাসে অর্থাৎ 18তম ক্লাসে আমরা বেশি ফোকাস করতে চেয়েছিলাম মস্তিষ্ক কীভাবে কাজ করে, এবং মাইন্ড যেহেতু মস্তিষ্কর একটা অংশ, তাই আমরা আগে মস্তিষ্কটা জেনে তারপর সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে কথা বলবো। গতদিন আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, বিফোর দ্য ক্রাউড বিল্ডস আপ, জাস্ট আমি কয়েকটা গল্প করে ফেলি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এর আগে যে 2টা সপ্তাহ আমাদের গ্যাপ গিয়েছে, তখন আমি বেশ কিছু কমিউনিকেশন পেয়েছি আপনাদের অনেকের কাছ থেকে, যেখানে বলা ছিল যে এটা চালু করা হোক, এই লাইভ ক্লাসটা রান করুক, ইত্যাদি ইত্যাদি। মজার ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে 1-2 জন আমাকে ফোন করে ধমকও দিয়েছে যে কেন এটা করা হচ্ছে না, এবং এটা খুব বড় অন্যায় হয়ে যাচ্ছে। সো আই এম রিয়েলি হ্যাপি সেজন্য। এটা গতদিন বলতে চেয়েছিলাম যে হয়তো আমাদের এই লাইভ ক্লাসের কাজগুলো খুব বড় ফোরাম হয়তো বা না। আমি সাধারণত খেয়াল করি যে এটা আমি যেদিন করি, তো বৃহস্পতিবার রাত 11টা, তো শুক্রবার মেবি দুপুর 12টা বা দুপুর 3টার মধ্যে এটা 1000 জন ভিউ করে আর কি। সো আই এম নট শিওর অ্যাকচুয়ালি 1000 কি একটা অনেক বড় সংখ্যা না ছোট সংখ্যা, বাট আমি এটা বুঝতে পারি যে কিছু মানুষ অন্তত এটার সাথে, আমাদের এই উদ্যোগের সাথে কানেক্টেড, এবং হয়তো আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এখান থেকে কিছুটা উপকার পাচ্ছি, অথবা উপকার না হলেও হয়তো একটা এন্টারটেনমেন্ট হিসেবে আমাদের জন্য কাজ করছে। পার্সোনালি আমার জন্য খুব লাভজনক, কারণ এই কাজটা করতে গিয়ে আমার 2টো লাভ হয়। সেটা হচ্ছে আমাকে পড়তে হয় বা জিনিসগুলো আমাকে বারবার খেয়াল করতে হয়। আর 2 নম্বর হচ্ছে বৃহস্পতিবার, যেটা আগে আমার একটা খুব অপচয়ের সময় ছিল, সেইটা আমি কাজে লাগাতে পারি। এবং এই লাইভের শেষে আর কোনো কাজ করি বা না করি, আমি যখন ঘুমাতে যাই তখন একটা খুব ভালো সেন্স অফ রেসপন্সিবিলিটি নিয়ে ঘুমাই যে আমি অন্তত কিছু একটা করার চেষ্টা করলাম। সো যাই হোক, লাইভ ক্লাস আশা করি চলবে। মজার ব্যাপার হচ্ছে আমরা 2 দিন শেষ করলেই হয়তো বা কোরবানিদের আগেই হয়তো বা আমাদের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ঠিক করতে হবে যে আমরা সামনে কোন বইটা নিয়ে আলোচনা করব, সেই জন্য আপনাদের ফিডব্যাক পরামর্শ চাই। একটা জিনিস আমি খেয়াল করেছি যে আপনারা এখানে কোনো কিছু লিখেন না, এটার কোনো কারণ আমি জানি না। অন্যান্য লাইভ ডিসকাশনের সময় কিন্তু যারা অডিয়েন্স বা যারা যোগ দেন তারা কিন্তু অনেক ধরনের ইন্টারাকশন করেন। হয়তো একটা কারণ হতে পারে আমি হয়তো শুরু থেকে ওইভাবে এটাকে এন্টারটেইন করিনি, বা আপনাদের উপস্থিতিটাকে হয়তো আমি ওইভাবে ফিডব্যাক দিয়ে বা প্রশ্নের উত্তর দিয়ে হয়তো আমি বারবার কানেক্ট করিনি। এই জন্য হতে পারে যে আপনাদের হয়তো আগ্রহ চলে গেছে। সো হোয়াট এভার ইট ইজ, মাঝে মাঝে আপনাদের ফিডব্যাক দরকার, খালি ফোন করে ঝাড়ি মারলে হবে না, আমাকে এখানেও লিখতে হবে। যেমন এখন আমাদের জন্য একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আর 2টো ক্লাস পরে আমরা যে বইটা শুরু করব সেই বইটা কি হতে যাচ্ছে, এবং এটা একটু আগে থেকে ঠিক করা দরকার। এই জন্য যে আমার তো প্রিপারেশন নিতে হবে, তাই না? প্রিপারেশন ছাড়া আমি কীভাবে করবো? সো আমার অনুরোধ থাকবে, আজকের ক্লাস যারা ফলো করছেন বা এই ভিডিও যারা ফলো করবেন হয়তো পরবর্তীতে, আপনারা আপনাদের পছন্দের কোন বইটা পড়তে বা জানতে ইচ্ছে সেই বইটার কথা আপনারা লিখবেন। এবং আপনারা তো ইতিমধ্যে জেনেছেন 7 হ্যাবিটস এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মধ্যে দিয়ে আমরা সাধারণত কোন ধরনের বইগুলো নিয়ে ডিসকাস করতে চাই। তবে আমি বলবেন, আপনারা যদি অন্য কোনো ধরনের বই নিয়েও কথা বলতে বলেন বা সেটা যদি আমাদের মেজরিটির পছন্দ হয়, তাহলে আমরা সেই বইটা নিয়েও কাজ করতে পারি। ইভেন আপনাদের প্রস্তাবিত বইগুলো নিয়ে আমরা একটা পোল করতে পারি, একটা ভোটের ব্যবস্থা করতে পারি, গণভোট, গণশুনানি, যে কে কোনটা বেশি চাচ্ছেন তার উপর আমরা সেটা করতে পারি। মোদ্দা কথা, আমাদের এই কাজটা চলবে এবং আমরা
এই 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 জার্নিটা আমরা কন্টিনিউ করতে চাই যতদিন আমাদের সামর্থ্য আছে বা সময় আমাদেরকে পারমিট করছে। সো আজকে আমরা আলোচনা, আচ্ছা আরেকটা ঘোষণা দেওয়া দরকার, যেটা আমি আগেও বলেছি কয়েকবার, যে রিস্টার্ট ইউরসেলফের আমরা গত সপ্তাহে আমি নোয়াখালীতে গিয়েছিলাম, এবং এটা না বললেই নয়, গত শনিবার আমি শিওর না, হয়তো এই মুহূর্তে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে অনেকে হয়তো এই লাইভে থাকতেও পারো, অথবা হয়তো পরে হয়তো ভিডিওটা দেখছো। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড দ্য এনথুসিয়াজম দ্যাট আই স, যা তাদের যে উদ্দীপনা এবং তাদের যে আগ্রহ এবং তারা আমাকে যে সম্মান দেখিয়েছে, আমি অভিভূত, বিকজ আমি খুবই সাধারণ একটা মানুষ, এবং আমি সেখানে গিয়েছি রিস্টার্ট ইউরসেলফের কথাগুলো বা রিস্টার্ট ইউরসেলফের কনসেপ্টটাকে শেয়ার করার জন্য, এবং দে ওয়ার ট্রেমেন্ডাস। বলে শেষ করা যাবে না যে তারা কতটুকু কোঅপারেটিভ ছিল, এবং প্রায় 850 মতো ছেলে মেয়ে দীর্ঘ 4 ঘন্টা তারা বসে মনোযোগ দিয়ে কথা বলে শুনেছে। তারপর তাদের মনে প্রশ্ন এসেছে, তারা সেগুলো প্রশ্ন করেছে, এবং এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে সময় কেন এত কম, কেন এখানে থেকে যাওয়া গেল না, বাট বাস্তবতা এরকমই, আসলে থেকে তো আর যাওয়া যায় না। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড। আমার খুব ইচ্ছা ওই সুন্দর ক্যাম্পাসটাতে যাব। 101 একরের ক্যাম্পাস, খুব সুন্দর, জাস্ট বিল্ড হচ্ছে। আপনারাও যদি সুযোগ পান, নোয়াখালীতে কখনো যান, তাহলে অবশ্যই আপনারা ক্যাম্পাসটাতে যাবেন। ক্যাম্পাসটা সুন্দর এবং এখানকার ছেলেমেয়েরা খুব অতিথিবাচক। পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতে আমার যাওয়ার ইচ্ছা আছে, অন্তত এই বছর আরও 3টে ইউনিভার্সিটিতে আমি যাব রিস্টার্ট ইউরসেলফের কাজে। সো যদি আপনাদের কারো আগ্রহ বা ইচ্ছে থাকে, আপনারা জানাতে পারেন আমাকে। আপনাদের কেউ পরিচিত যদি থাকে, যদি আপনারা মনে করেন এটা একটা ভালো কাজ, আপনারা ট্যাগ করে দিতে পারেন। অ্যান্ড ফাইনালি, যেটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি ঢাকার অডিয়েন্সের জন্য, যে আমরা ঈদের পর থেকে নিয়মিত ভিত্তিতে আমরা রিস্টার্ট ইউরসেলফের ক্লাস শুরু করব। আমি জায়গা এবং সময় আপনাদেরকে জানিয়ে দেব। অন্তত 1.5 ঘন্টার ক্লাস হবে, ফলোড বাই আমরা কিছু গান বাজনাও করব, এবং এটাও হয়তো বা রেগুলার চলবে। অন্তত মেবি 12-13টা ক্লাস করার পর আমরা একটা ব্যাচকে শেষ করব, তারপর আমরা হয়তো আবার নতুন ব্যাচের কাজ শুরু করবো। সো এই পর্যন্ত আজকে আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি। আমরা আজকে একটা ওয়ান্ডারফুল জিনিস নিয়ে আলাপ করবো, যেটাকে আমরা বলেছি দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। অ্যাকচুয়ালি বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, কিন্তু আমি এটাকে দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড হিসেবে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে, কারণ এটা আমার একটা খুব প্রিয় টপিক, এবং 7 হ্যাবিটসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এবং ইন্টারেস্টিংলি, আমরা যখন এই বড় বড় বইগুলো পড়ছি, তখন আমরা খেয়াল করছি যে আসলে মেজর থটগুলো কিন্তু সবগুলো বইই একই। সো এই আমরা 7 হ্যাবিটস এবং থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যে দুটো বই লেখার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 80 বছর, কিন্তু আমরা ডিপ ইনসাইডে যখন যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে কনসেপ্ট লেভেলে আসলে সব কিছু একই জায়গায়। সেই হিসেবে আমাদের জন্য কিন্তু খুব বেশি কিছু ফলো করার দরকার পড়ে না। আমার যেটা মনে হচ্ছে এখন, যে আমরা আমাদের জীবনে শান্তি, স্বস্তি এবং পাশাপাশি সাফল্য অর্জন করা, এবং সাফল্য অর্জন করার জন্য, কারণ সাফল্য কোথায় গিয়ে শেষ হয় আমরা অনেকেই হয়তো এইভাবে জানি না, কিন্তু সাফল্য অর্জন করার জন্য যে আমাদের যে সাহস এবং এনার্জি, শক্তি নিয়ে যে এগিয়ে যাওয়া, এর জন্য আসলে আমাদের বোধহয় 20-25টা কনসেপ্ট বা জিনিসই যথেষ্ট। সো তারই একটা জিনিস আমরা আজকে জানবো, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বা সাবকনশিয়াস মাইন্ড। এবং এইটা নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আমাদের বইয়ের চ্যাপ্টারের বাইরেও আমি একটু চলে যাব, কারণ আপনারা জানেন যে একটা বই আছে দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, সেটা বইটা আমি আগে পড়েছিলাম। সো ওই বই থেকে কতগুলো জিনিস আমার কাছে মনে হয়েছে যে রেলেভেন্ট, এবং সেগুলো আমি আপনাদেরকে রাখবো। আপনারা অনেকেই সালাম দিচ্ছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সো মস্তিষ্কের যে কার্যপ্রণালী, তা আমরা বলেছিলাম যে মূলত দুটো ভাগে অপারেট করে মস্তিষ্ক। একটা হচ্ছে কনশাস মাইন্ড বা সচেতন মন, এবং আরেকটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন। সো আমরা সাধারণত মনে করি যে সচেতন অবস্থায় আমরা বেশি কিছু সিদ্ধান্ত নিই, চিন্তা করি, ভাবি, এবং সম্ভবত আমাদের ব্রেইন কনশাস মোডে বা সচেতন মোডে বেশি অপারেট করে। কাজেই অটোমেটিক অ্যান্সার হচ্ছে যে তাহলে অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ডের যে ব্যাপারটা, সেটা মনে হয় খুব সামান্য সময় জুড়ে সেটা কাজ করে, কিংবা সেটার গুরুত্ব খুব বেশি কিছু নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ব্রেইনের 90 থেকে 95% অপারেশন আসলে সাবকনশিয়াস মাইন্ড, এবং মাত্র 5% অপারেশন কনশাস মাইন্ড দিয়ে হয়।
অর্থাৎ আমরা সচেতনভাবে মাত্র 5% চিন্তা ভাবনা করি, কিন্তু 95% চিন্তা ভাবনা করি অবচেতন মন দিয়ে। এটা শুনতে আমি জানি যে কারোর জন্যই একটু অস্বাভাবিক বলে মনে হয়, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা দেখতে পারেন যে আমাদের শরীরবৃত্তীয় যে কার্যক্রমগুলো চলছে, যেমন আমাদের জন্ম থেকে আমাদের হার্ট বিট করছে, তারপর আমাদের লাংসটা প্রতি কিছুক্ষণ পর পর এটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে আমাদের ডায়াফ্রামের টানের কারণে। এর কারণে আমাদের বাইরে থেকে নিঃশ্বাস আমাদের শরীরে ঢুকছে এবং আমাদের কার্বন ডাইঅক্সাইডগুলো প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তারপর আমাদের শরীরে সারা শরীরে আমাদের রক্ত ছড়িয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার যেটা আমরা বলি। আমরা অনেকে মনে করি যে হার্টের বিটের কারণেই বোধহয় রক্ত সারা শরীরে ছড়িয়ে যায়। এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এটা একটা অবশ্যই ভূমিকা রাখে, কিন্তু আমাদের যে শিরা উপশিরাগুলো সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের মোটা এবং চিকন হওয়ার মধ্য দিয়ে এই রক্তগুলোকে সারা শরীরে পাস করে দেয়, যেটাকে আমরা ব্লাড প্রেশার হিসেবে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক মেবি এগুলো আমরা বলি। তাহলে এই যে আমাদের শরীরবৃত্তীয় যে বেসিক কার্যক্রম, যেগুলো আমরা 2-4টা এখনই উদাহরণ দিয়ে বলতে পারলাম, সেই কাজগুলো কিন্তু কার নির্দেশে হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের মস্তিষ্কের সাবকনশিয়াস পার্টের অর্ডারে এটা হচ্ছে। আমরা যদি আরও একটু গভীরে যাই, আপনারা দেখবেন যে আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট থাকেন, আমাদের আত্মীয় স্বজনদের অনেকেই, তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন তাদেরকে নিতে হয় শরীরে, কারণ শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়ায় ইনসুলিন তৈরি হওয়ার কথা সেটা যে কোনো কারণে, অসুস্থতার কারণে তাদের হয় না। এবং এটাও খেয়াল করবেন, তাদের কিন্তু প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন নিতে হয় না। তারা প্রতিদিন সারাদিনে কী পরিমাণ মিষ্টি জাতীয় খাবার টেকিং করেছে শরীরে, সেটার উপর ভিত্তি করে কিন্তু তাদের এই চেঞ্জটা করতে হয়। আমরা একটু যদি ভেবে দেখি যে আমাদের যাদের ডায়াবেটিস নেই তাদের শরীরে কিন্তু অটোমেটিক ইনসুলিন প্রডিউস হচ্ছে, তাহলে আমাদের শরীরে কতটুকু ইনসুলিন প্রতিদিন প্রয়োজন? আমরা তো বিভিন্ন রকম খাবার খাচ্ছি, একদিন এক এক রকমভাবে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। কোনোদিন হয়তো আমরা বেশি সুগার খাচ্ছি, কোনোদিন কম খাচ্ছি। তাহলে সেই হিসেবে আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হচ্ছে, যেটা শরীর ভিতর থেকেই তৈরি করছে। কাজে কে এই পরিমাণটা নির্ধারণ করে দিচ্ছে? সাবকনশিয়াস মাইন্ড। তারপর আমরা যদি আরও একটু গভীরে চিন্তা করি যে আমাদের শরীরে পটাশিয়াম, বিভিন্ন ধরনের যে মলিকুলগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু সুনির্দিষ্টভাবে অপারেট হচ্ছে। আমাদের সুস্থ শরীরে কতটুকু হোয়াইট ব্লাড কর্পাসেলস, কতটুকু রেড ব্লাড, কতটুকু মেবি প্ল্যাটলেটস তৈরি হওয়া দরকার, সেগুলো কে নির্ধারণ করছে? সেগুলো কিন্তু সবই আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অর্ডার দিয়ে করে নিচ্ছে। কাজেই সাবকনশিয়াস মাইন্ডের অপারেশনটা অনেক ওয়াইড। এবং শুধু তাই নয়, যখন আমরা ঘুমাই কিংবা আমরা ঘুমাই বলতে পারি আমরা, সেই সময় কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড অপারেট করে। এবং সাবকনশিয়াস মাইন্ড ওই সময় কিন্তু আমাদের চিন্তাভাবনাগুলো, যেমন আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন কিংবা আমাদের অবচেতন মনের মধ্যে যে বিভিন্ন ভাবনাগুলো তৈরি করে, সেগুলো কিন্তু সাবকনশিয়াস মাইন্ড তৈরি করে। এরও থেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড শুধু যে সাবকনশিয়াস ওয়েতে কাজ করে শুধু তাই নয়, সে সাবকনশিয়াস জায়গা থেকে কনশিয়াস মাইন্ডের জন্য ডেটা প্রডিউস করে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন সে সামনে পাস করে দেয়। এবং সেইটুকু জিনিসটাই আসলে কনশিয়াস মাইন্ড অপারেট করে। এবং কনশিয়াস মাইন্ডের ওই অংশটুকু আমরা দেখতে পাই, ঠিক যেমন একটা আইসবার্গের উপরের অংশ, আমরা খুব সামান্য একটু অংশ ভেসে থাকতে দেখি পানির 10 ভাগের 1 ভাগ, আর বাকি 90 ভাগ পানির তলে থাকে। বাট ওই যে উপরের অংশটুকু ভেসে থাকে, তার পিছনে কিন্তু নিচের পুরো এই হিমশৈলীটা যেটা 90% তলে, সেটা কিন্তু তাকে উপরে তুলে ধরে রাখে। একইভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আসলে যে চিন্তাগুলো করে তার কিছু অংশ কনশিয়াস মাইন্ডের দিকে ঠেলে দেয়, এবং সেই অংশটুকুকে নিয়ে কনশিয়াস মাইন্ড কাজ করে। যেমন আমরা সেদিন একটা উদাহরণ বলছিলাম যে আমরা যখন কোনো কিছু কিনি বা কোনো একটা সিদ্ধান্ত নেই, আমরা মনে করি যে আমরা অনেক ভেবে চিনতে লজিক্যালি সিদ্ধান্ত নিলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেজর অফ আর ডিসিশনস আমাদের আসলে সিদ্ধান্তটা আগেই নেওয়া থাকে। আমরা শুধু সেই সিদ্ধান্তটার পক্ষে কতগুলো যুক্তি তুলে ধরি। যেমন উদাহরণ হিসেবে বলি যে আমরা হয়তো একটা জামা কিনতে গিয়েছি, একটা লাল রঙের পাঞ্জাবি বা ফতুয়া আমাদের পছন্দ হয়েছে, এবং আমরা তখন অনেকগুলো লজিক খুঁজে পাই যে অনেক দিন ধরে লাল কাপড় পরা হয় না, কি আমার ছোট ভাই বা বোন লাল রঙের ড্রেস কিনেছে, তাহলে এই বাড়িতে আমিও লাল ড্রেস করি, কিংবা কেউ একজন বলেছে যে লাল কাপড়ে আমাকে ভালো দেখায়। এই ধরনের অসংখ্য যুক্তি আমাদের মনে আসে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বাজারে অনেক রকম কাপড়, দোকানে অনেক রকম কাপড় সাজিয়ে থাকা সত্ত্বেও কেন লাল কাপড়টা দিয়ে আমাদের চোখ চলে যায়? কারণ সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে অনেক আগে থেকে ওইটার জন্য ডিরেক্ট করতে থাকে, এবং ওইটাই আমাদের চোখে পড়ে, এবং ওটা আমাদের পছন্দ হয়, প্রথমে পছন্দ হয়, এবং আমরা সিদ্ধান্ত নিই, এবং তারপর আমরা এটার যুক্তি
কারণগুলো এর পিছনে উপস্থাপন করি। যদি আপনাদের বিশ্বাস না হয়, এরপর থেকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে রেগুলার ডে-টু-ডে সিদ্ধান্ত, খেতে বসে কোন তরকারিটা আগে নেবেন, কিংবা কোনো একটা যাওয়ার সময় কোন জুতাটা পরে যাচ্ছেন, কিংবা সেল থেকে কাপড় বের করার সময় কোন কাপড়টা পরছেন, এই ধরনের বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার সময় বা সিদ্ধান্ত নেওয়ার পর আপনারা কিছুক্ষণের জন্য ভেবে দেখবেন আসলে সিদ্ধান্তটা কীভাবে ডিরেক্টেড হয়েছে, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। সাবকনশিয়াস মাইন্ডের আরেকটা খুব সুন্দর উদাহরণ আছে, যেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে আমরা যখন কোনো একটা জিনিসের প্রতি অবসেসড হই, আমাদের কোনো একটা জিনিস নিতে ইচ্ছে করে বা কোনো একটা জিনিসের প্রতি আমাদের আকর্ষণ তৈরি হয়, যেমন আমি একটা মেবি গাড়ি একটা গুড এক্সাম্পল। যদি আপনি মনে করেন যে আপনি একটা লাল গাড়ি কিনবেন, তাহলে এর পরের দিন থেকে আপনি খেয়াল করবেন রাস্তায় গেলে কিংবা টেলিভিশনে কোনো একটা সিনেমার মধ্যে কিংবা যে কোনো জায়গায় আপনি শুধু লাল গাড়ি দেখতে থাকেন, তখন হঠাৎ করে মনে হয় যেন শহরে লাল গাড়ির সংখ্যা বেড়ে গেছে। একইভাবে আপনার মন যদি বলে যে আপনি কালো গাড়ি কিনবেন, যতদিন এটা কেনা হয়নি বা ওই কালো গাড়ির চিন্তাটা যতক্ষণ আপনার মাথায় ঘুরছে, ততক্ষণ বলতে আপনি রাস্তায় শুধু কালো গাড়ি দেখতে পাবেন। আপনার কাছে মনে হবে যে সম্ভবত ঢাকা শহরে সব কালো গাড়ি চলে। কিংবা আপনি যেটা টয়োটার এক্সাম্পলটা ঘুর না, কারণ আসলে টয়োটা গাড়ি অনেক, অন্য যে কোনো ব্র্যান্ডের একটা গাড়ি যখন আপনি কিনতে চান, আপনি দেখবেন আপনার চোখের সামনে সেই গাড়িগুলো চলে আসে। এর মানে কি এটা যে শহরে হঠাৎ করে আপনার ইচ্ছা অনুসারে আপনি কি কিনতে চান সেই অনুসারে শহরে গাড়ির সংখ্যা বেড়ে যায় বা কমে যায়? বেশি না। তাহলে কেন সাবকনশিয়াস মাইন্ড, আমরা কেন ওই গাড়িগুলো দেখি? কারণ সাবকনশিয়াস মাইন্ড তখন আমাদের মাইন্ডকে ওই গাড়িগুলোর প্রতি ডিরেক্ট করে, এবং আপনার রাস্তায় অসংখ্য গাড়ি চলে যাওয়া গাড়িগুলা অন্য যে কোনো সময় আপনি যেগুলোকে ওভারলুক করতেন, সাবকনশিয়াস মাইন্ড তখন ওই গাড়িগুলোকে ওভারলুক করতে দেয় না। ওই নির্দিষ্ট গাড়িগুলো, যে মডেল বা যে কালারের গাড়িগুলো প্রথমে ভাবছেন, তখন আপনি সেই গাড়িগুলি আপনি বারে বারে সামনে দেখতে পান। এভাবে সাবকনশিয়াস মাইন্ডের অসংখ্য বিষয় আমরা তুলে ধরতে পারি, যেটা কিনা লজিক্যাল মাইন্ডের ওপর প্রভাব বিস্তার করে। আমরা যারা বোকা মানুষ, আমরা খুব জিনিসটার সম্পর্কে গভীরভাবে জানি না, তারা আমরা মনে করি যে আমাদের কনশিয়াস মাইন্ড, যুক্তিবাদী মাইন্ড দিয়ে আমরা সব কিছু করি, কিন্তু আসলে এই যুক্তিবাদী মাইন্ডের সামনেও যুক্তিগুলো তুলে ধরে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড। কাজেই কনশিয়াস মাইন্ড হচ্ছে কতটা সাবকনশিয়াস মাইন্ডের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা অনেক সময় অনেক শোরুম দেখতে পাই, অনেক সুন্দর সুন্দর কাপড় সেখানে গুছানো থাকে, এবং শোরুম থেকে যখন আমরা কোনো কিছু অর্ডার করি, যখন আমরা দোকানে বলি যে এই কাপড়টার মতো একটা কাপড় আমাকে দিন, কারণ এটা তো ঝুলে আছে, এটা তো ময়লা হয়ে গেছে, তখন দেখবেন ব্যাক অফিসে গিয়ে বা দোকানের পিছনে গোডাউনে গিয়ে ওনারা সেলসম্যান একটা নতুন ওই কাপড়টা একটা নতুন ভার্সন আমাদের কাছে নিয়ে আসে এবং প্যাকেট করে দেয়। সো ভালো করে চিন্তা করে দেখেন, ভিতরে যে কাপড়টা আছে অনেকগুলো স্তূপাকৃতিতে অথবা বিভিন্ন কালারের অথবা বিভিন্ন সাইজের, সেই কাপড়গুলোরই কয়েকটা কাপড় কিন্তু শোরুমে স্যাম্পল হিসেবে ঝুলিয়ে রাখা সম্ভব, কিন্তু ভিতরে যে কাপড়টা কখনো আসেনি বা যে কাপড়টা নেই গোডাউনে, সেই কাপড়টা কিন্তু কখনোই সামনে স্যাম্পল হিসেবে তুলে রাখা সম্ভব নয়। একইভাবে আমরা যদি মনে করি যে শোরুমে আসলে আসল, তাহলে ভুল হয়ে যাচ্ছে। আসল জিনিসটা হচ্ছে ওই শোরুমের পিছনের গোডাউনটা। একইভাবে কনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের শোরুম এবং আমাদের গোডাউন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাবকনশিয়াস মাইন্ড। আমরা কেন সাবকনশিয়াস মাইন্ডের উপরে এত গুরুত্ব দিচ্ছি? কারণ সাবকনশিয়াস মাইন্ড যেভাবে অপারেট করে, একটা মানুষ সেভাবেই চিন্তা করতে শুরু করে। যেমন একটা লাল কাপড় কিংবা একটা লাল গাড়ি কিংবা হোয়াটএভার ইট ইজ, এই যে প্রথম চিন্তাটার উদ্রেক হয়, সেটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডটাকে পিছন থেকে ঠেলে দেয়। এবং এই কনশিয়াস মাইন্ডে যে সাবকনশিয়াস থেকে আইডিয়াটা চলে আসে, যেটা একটা চিন্তা, সেই চিন্তা কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়াকে প্রভাবিত করে। একটু আমি আস্তে আস্তে যাচ্ছি। সো সাবকনশিয়াস মাইন্ড যে থটটাকে আপনার কনশিয়াস মাইন্ডে ঠেলে দেয়, কনশিয়াস মাইন্ড সেই থটটা নিয়ে ভাবতে শুরু করে। কনশিয়াস মাইন্ডের সেই থটটা আপনার কাজে বা সিদ্ধান্ত নেওয়াতে সহযোগিতা করে। আপনি তখন সেভাবে সিদ্ধান্ত নেন। আপনি যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবে আপনি কাজ করেন বা অ্যাকশনে যান, অর্থাৎ কর্ম করেন। কর্মা বলা হয়, ইয়োগিক সায়েন্সের একটা কর্মা বলে। সো আপনি সেভাবে কাজ করেন, এবং আপনি যেভাবে কাজ করেন সেটার অনুসারে কিন্তু আপনার রেজাল্ট হয়, অর্থাৎ সেই রেজাল্টটা। এবং এরকম অসংখ্য রেজাল্ট আপনি সারা জীবনে যতগুলো রেজাল্ট করেন, সেই রেজাল্টগুলোর সমষ্টি আসলে কিন্তু আপনি। পৃথিবীতে আপনার উপস্থিতি হচ্ছে ওই রেজাল্টগুলোর সমষ্টি। কাজেই আমরা যে রেজাল্ট দিয়ে আপনাকে ডিফাইন করছি, আপনার অস্তিত্ব যে রেজাল্ট দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু গোড়াতে একটা লুপের মতো একদম গোড়ায় আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকে সেটা কিন্তু ট্রিগার হচ্ছে। এবং এই কারণে সাবকনশিয়াস মাইন্ড এত জরুরি যে আপনি যদি চান আপনার রেজাল্টগুলো খুব ভালো হবে, তাহলে আপনাকে ভালো অ্যাকশন করতে হবে। ভালো অ্যাকশন করতে হলে ভালো সিদ্ধান্ত নিতে হবে। ভালো সিদ্ধান্ত নিতে হলে ভালো থটটা নিয়ে আসতে হবে, এবং ভালো থট কিন্তু শুধুমাত্র সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ঠেলে দিতে পারে। একইভাবে সাবকনশিয়াস মাইন্ড যদি আপনাকে নেগেটিভ থট আপনাকে ঠেলে দেয়, আপনি নেগেটিভ সিদ্ধান্ত নেবেন, নেগেটিভ কাজ হবে, নেগেটিভ কাজের রেজাল্ট নেগেটিভ হবে, এবং আপনার জীবনটা একটা নেগেটিভ জীবন হবে।
সাধারণত আমরা অ্যাভারেজ মানুষ যারা জীবনযাপন করি তাহলে আমরা কিন্তু ওই কনশাস এবং সাবকনশিয়াস মাইন্ডের একটা সার্টেন ব্লেন্ডের মধ্যে অপারেট করি। এটা এই জন্য বললাম যে আপনি না চাইলেও আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু একটা পার্টিকুলার ওয়েতে অপারেট করে। ঠিক যেমন আজকে এই তথ্যটা হয়তো জানার আগে বা এর আগেও যারা আপনার তথ্যটা জেনেছেন তারও আগে তো আমাদের সাবকনশিয়াস মাইন্ড অপারেট করতো। তাহলে এটা তো সাবকনশিয়াস মাইন্ড এমন না যে আপনার জেনে নিয়ে সে অপারেট করছে, সে আপনার জন্ম থেকে আপনার সাথে কাজ করে যাচ্ছে। এই যে সাবকনশিয়াস মাইন্ডের একটা ভিন্নভাবে অপারেট করার চলার প্রক্রিয়া, সেটা কোথা থেকে শিখেছে? এটা শিখেছে আপনার আশপাশ থেকে। আপনি যা কিছু দেখেছেন, শুনেছেন, জেনেছেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা আপনি একটা পেপার পড়েছেন, কিংবা একটা পার্টিকুলার ছেলে মেয়েদের সঙ্গে বা এক পার্টিকুলার পরিবারে, পার্টিকুলার পরিবেশে আপনি মিশেছেন, আপনি টেলিভিশনে, রেডিওতে বিভিন্ন জিনিস দেখেছেন, বিভিন্ন খবর শুনেছেন, বা আপনি কোনো কিছু ওভারহিয়ার করেছেন, আপনি বাসে বসে যাচ্ছিলেন, আপনার পাশে দুটো লোক কোনো একটা বিষয় নিয়ে আলাপ করেছে, এটা আপনার কানে এসেছে। এরকম অসংখ্য লার্নিং অ্যাকচুয়ালি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে 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 আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রিপেয়ার করেছে। এবং সাবকনশিয়াস মাইন্ডের একটা খুবই ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে সেটা কিন্তু কোন জিনিসটা নিবে এবং কোন জিনিসটা নিবে না এই ধরনের কোনো ফিল্টার করতে পারে না। কনশিয়াস মাইন্ড কিন্তু এটা পারে, তাই না? আমরা কনশিয়াস মাইন্ডে চিন্তা করি এটা একটা খারাপ কথা, এটা বলা যাবে না। আমরা যখন কোনো কথা বলি আমরা কিন্তু খারাপ শব্দগুলো উচ্চারণ করি, কারণ আমাদের কনশিয়াস মাইন্ড দিয়ে আমরা ওগুলোকে ফিল্টার করে দিই। কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের বৈশিষ্ট্য, সাবকনশিয়াস মাইন্ড আসলে কখনোই খারাপ বা ভালোর মধ্যে কোনটা নিব বা কোনটা নিব না এই ধরনের কোনো কিছু ট্রিগার করতে পারে না। সো সাবকনশিয়াস মাইন্ড যা পায় সেটাকেই সে নিয়ে নেয়, গার্বেজ হোক ভালো কিছু হোক, এবং সেটা সে স্টোর করে ফেলে, এবং সেই স্টোরেজের উপর ভিত্তি করে কিন্তু সাবকনশিয়াস মাইন্ডটা পরে অপারেট করতে থাকে। কারণ আমরা জানি যে মাইন্ড কিন্তু আগের পাওয়া ইনফরমেশনগুলোকে অপারেট করে কতগুলো থট জেনারেট করে। সো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আজকের আগ পর্যন্ত আমাদের কিন্তু সেরকম কোনো নিয়ন্ত্রণ ছিল না, কারণ এই ইনফরমেশনগুলো কোথা থেকে কীভাবে কখন ঢুকলো আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সচেতনভাবে এটা বুঝতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকের পর থেকে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের উপর আমাদের সচেতন হওয়ার সময় এসেছে, অবচেতন মনের উপর সচেতন হওয়ার সময় এসেছে। এই একটা ট্রিক খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা আবার যদি একটু ফিরে যাই, কেন সাবকনশিয়াস মাইন্ড এত ইম্পর্টেন্ট? কারণ সাবকনশিয়াস মাইন্ড আসলে সব কিছুর গোড়া, সব কিছুর কেন্দ্রে সাবকনশিয়াস মাইন্ড অপারেট করছে। এখন সাবকনশিয়াস মাইন্ড যদি আমাকে নেগেটিভ থট ট্রিগার করে তাহলে আমার আসলে কিছু করার থাকবে না। আবার সাবকনশিয়াস মাইন্ড যদি আমাকে পজিটিভ কিছু ট্রিগার করে তাহলে আমি অফকোর্স অনেক ভালো কিছু করবো। আমাদের সাধারণ মানুষের জীবনে এই ভালো এবং মন্দের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু একটা ব্লেন্ড নিয়েই অপারেট করে। এই জন্য আমরা সাধারণভাবে যারা জীবনযাপন করি আমরা কেউ একটু সফল হই, কেউ একটু হই না, এরকমভাবে আমাদের জীবনটা কেটে যায়। কিন্তু যারা রিয়েলি অনেক বড় ধরনের কাজ করেন পৃথিবীতে, যারা খুব ব্যতিক্রম কোনো কিছু করেন, অফকোর্স আমরা সবাই সেরকম ব্যতিক্রম কিছু করতে চাই বা ব্যতিক্রম কিছু হতে চাই, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু তারা কোনো ডিফারেন্ট একটা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে কিন্তু জন্মান না। তারা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ হিসেবে জন্মান। অনেক ক্ষেত্রে তাদের গ্রোয়িং আপ, তাদের বড় করে তোলা আপনার আমার থেকেও অনেক মানবেতর বা অনেক খারাপ পরিবেশের মধ্যে তারা বড় হয়। কিন্তু তাদের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য থাকে যে দে নো হাউ টু ম্যানেজ দেয়ার সাবকনশিয়াস মাইন্ড। অর্থাৎ তারা সাবকনশিয়াস মাইন্ডের যে স্বাভাবিক প্রক্রিয়া, যেটা দিয়ে আপনি আমি অপারেট করি, সেরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা অপারেট করেন না, রাদার তারা সাবকনশিয়াস মাইন্ডকে অপারেট করতে জানেন। তাহলে এটা একটা বড় সত্য আজকের দিনের জন্য যে সাবকনশিয়াস মাইন্ডকে অপারেট করানো যায়। প্রশ্ন হচ্ছে কীভাবে? আর আই থিঙ্ক এইটা যদি আমরা ক্র্যাক করতে পারি এবং এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সবার পক্ষে একটা বড় কোনো ভবিষ্যৎ, বড় কোনো জীবন তৈরি করা সম্ভব। বাট এটার জন্য আমাদের অনেক ডেডিকেশন এবং অনেক কন্টিনিউয়াস এফোর্টের দরকার। সেটা আসলে কি? সাবকনশিয়াস মাইন্ড, আমরা একটু আগে বলেছি, কোনো কিছু বাদ বিচার না করে ইনফরমেশন বা তথ্য বা এটা নিতে থাকে এবং সেটাকে অপারেট করতে থাকে। বা সাবকনশিয়াস মাইন্ড একটা জায়গায় আপনাকে ছাড় দিয়েছে, আপনি চাইলে কনশিয়াস মাইন্ড দিয়ে, সচেতন মন দিয়ে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করতে পারে। এই জিনিসটার সুযোগ সে আপনাকে ছেড়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? নর্মাল অবস্থায় আপনি যদি কোনো কিছু না ভেবে চলাফেরা করেন তাহলে কনশিয়াস মাইন্ডটা অপারেট হয় সাবকনশিয়াস মাইন্ড দিয়ে। তাহলে সাবকনশিয়াস মাইন্ড যদি ভালো কিছু দেয় এটা ভালো কাজ করে, সাবকনশিয়াস মাইন্ড যদি খারাপ কিছু দেয় তাহলে এটা খারাপ কাজ করে। এবং আমরা বলছি খুব স্বাভাবিক অবস্থায় সাবকনশিয়াস মাইন্ডটা ভালো না খারাপ সেটার উপর আমাদের আসলে কোনো কন্ট্রোল নাই। সে এতদিন পর্যন্ত জানিয়েছে, তার উপর একটা ব্লেন্ড নিয়ে কাজ করছে। বাট মজার ব্যাপার, এই সাবকনশিয়াস মাইন্ড যে কিনা কনশিয়াস মাইন্ডকে চালায়, সে আবার বলছে যে তুমি কনশিয়াস মাইন্ড চাইলে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করে দিতে পারে। তাহলে ট্রেন করলে কী লাভ হবে? তখন সাবকনশিয়াস মাইন্ড ওই ট্রেন ওয়েতে অপারেট করবে এবং তখন সে কনশিয়াস মাইন্ডকে যা কিছু দিবে সেটা সে ওরকমভাবে দিবে। আমি যদি পজিটিভ দিই তাহলে পজিটিভভাবে দিবে, নেগেটিভ যদি দিই নেগেটিভভাবে দিবে। আমি কি বোঝাতে পারছি? সো নর্মাল অবস্থায় কোনো ট্রেনিং নাই, সাবকনশিয়াস মাইন্ড অপারেট করছে কনশিয়াস মাইন্ডের উপর। কনশিয়াস মাইন্ড তার শিষ্যের মতো, বৃত্তের মতো কাজ করছে। যখন আমি চাইবো আমি সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করাতে পারবো। কীভাবে?
কনশাস মাইন্ডে। সেই সময়টা যতক্ষণ পর্যন্ত আমি তাকে ট্রেন করছি ততক্ষণ পর্যন্ত কনশাস মাইন্ড কিন্তু বৃত্তের মতো আচরণ করছে, কনশাস মাইন্ড তার প্রভুর মতো আচরণ করছে। কিন্তু এই সময়টা কিন্তু অসীম সময় হবে না, আমাদেরকে এক সময় আবার সাবকনশিয়াস মাইন্ডকে তার উপর ছেড়ে দিতে হবে। যখন আমি ট্রেন করে দেবো, দিয়ে যখন আমি সাবকনশিয়াস মাইন্ডকে ছেড়ে দেবো, তখন এগেইন সাবকনশিয়াস মাইন্ড কিন্তু প্রভুর মতো কাজ করছে এবং সে যা বলছে কনশিয়াস মাইন্ড সেভাবে কাজ করছে। কিন্তু মজার ব্যাপার, এই ট্রেনিংয়ের পরে সাবকনশিয়াস মাইন্ড কতগুলো ফ্যাক্টরে আমি যেভাবে তাকে ট্রেন করেছি তার বাইরে সে যাচ্ছে না বা যাবে না। ব্যাপারটা এরকম যে আমরা যখন প্রথম সাইকেল চালানো শিখি তখন আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু সাইকেল থেকে পড়ে যাই। আমাদের যারা গুরুজন থাকে, সাধারণত আমরা বড় ভাই বা বন্ধুদের বা অনেক ক্ষেত্রে বাবার মাধ্যমে সাইকেল চালানো শিখি কিংবা সাঁতার কাটতে শিখি, তখন কিন্তু আমাদেরকে অল্প কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। বলা হয় যে তুমি হাতটা একটু হালকা করে ধরবে, তুমি দূরে তাকাবে এবং যে পরিস্থিতি তুমি প্যাডেল মারা চালিয়ে যাবে। এই তিনটা জিনিস আমরা করতে পারি না, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের কনশিয়াস মাইন্ডকে কিন্তু কোনো ধরনের ডিরেকশন দেয় না, কারণ এই যে হাত পা এবং চোখের মধ্যে আমরা কোনো সিনক্রোনাইজেশন করতে পারি না এবং এভাবেই এটা চলতে থাকে। কিন্তু আমরা যখন বাবা মা বা ভাই বোন বা বন্ধুদের সহযোগিতায় বারবার চেষ্টা করতে থাকি তখন কি হয় আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়, আমরা পড়ে যাই সাইকেল থেকে, আমরা ব্যথা পাই, তারপর আমরা উঠে বসি সাইকেলে। তার মানে কি তখন কিন্তু আমরা কনশাস ওয়েতে কাজগুলো করতে চাই, তাই না? আমরা কনশাস ওয়েতে তিনটা কাজ একসঙ্গে করতে চাই। হাতটা হালকা থাকবে, দূরে তাকাতে হবে, প্যাডেল মারা চালিয়ে দিতে হবে। এই তিনটা কাজ কিন্তু আমরা কনশাস ওয়েতে করতে থাকি। সো আমরা যখন কনশাস ওয়েতে এই কাজটা করতে থাকি তখন আস্তে আস্তে সাবকনশাস মাইন্ড কিন্তু এই ট্রেনিংটা নিতে থাকে। এবং আপনারা সবাই জানেন 7 দিন 8 দিন 10 দিন 1 মাস 2 মাস আমরা যখন কনশাস ওয়েতে সাইকেল চালাই বা আমরা যখন গাড়ি চালাতে শিখি তখন আমরা এত সাবধানে গাড়ি চালাই। এভাবে চালাতে চালাতে এই সাবধানে চালানো, তিনটা জিনিসকে সিঙ্ক করা, ধীরে ধীরে করা, এটার মানে কিন্তু আপনি কনশাসলি কাজটা করছেন। এখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি বৃত্তের মতো বসিয়ে রেখে আপনি কনশাসলি কাজটা করছেন। এই কনশাসলি কাজটাই সাবকনশিয়াস মাইন্ড কিন্তু পিক করতে থাকে এবং সাবকনশিয়াস মাইন্ড ট্রেন হতে থাকে। এরপর একটা পর্যায়ে চলে আসে যখন 2 দিন 4 দিন 5 দিন 2 মাস 3 মাস আমরা যখন এটাকে প্র্যাকটিস করতে থাকি তখন কিন্তু একসময় সাবকনশিয়াস মাইন্ড এটা শিখে ফেলে এবং তখন কিন্তু আপনার সাইকেল চালানোর সময় এটা মনেই রাখতে হয় না যে আমার এই তিনটা কাজ একসাথে করতে হবে। আপনি ইচ্ছে মতো গান গেতে গেতে আপনি সাইকেল চালিয়ে যান কিংবা সাইকেল চালাতে চালাতে আপনি অন্য কিছু ভাবতে থাকেন, অঙ্ক করতে পারেন। আপনি চাইলে 10 আর 10 যোগ করে 20 হয়, এবার পরীক্ষায় কত মার্কস পেলাম সেটা যোগ করতে পারেন, আগামী 3 মাসে কী কাজ করবো সেটা ভাবতে পারেন। সো এইভাবে আমি তখন সাবকনশিয়াস মাইন্ডকে এম্পাওয়ার করেছি, ট্রেন করে দিয়েছি এবং সে কিন্তু সারা জীবনের জন্য এটা ভুলছে না। এটাও খুব ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য সে কিন্তু এটা ভুলছে না। যারা হয়তো গত 10 বছরের সাইকেল চালাননি, আপনাদের মনে করার কোনো কারণে আপনি সাইকেল চালাতে পারছেন না, কী করতে হবে? শুরুতে সাইকেলটা নিয়ে প্রথমে 2-4-5 সেকেন্ড হয়তো বা 1-2 মিনিট কনশাস হইতে সাইকেল চালাতে হবে। এরপর এগেইন সে তার পুরোনো পদ্ধতিটা নিয়ে শুরু করে দেবে এবং কাজ করতে শুরু করবে। আমরা যে একটা উল্টা ঘটনাও চিন্তা করতে পারি। দেখবেন আমাদের অনেকের মুদ্রা দোষ থাকে, আমরা অনেক কিছু ঠিকমতো বলতে পারি না বা বলতে গেলে আমাদের বারবার একটা শব্দ চলে আসে। তখন আমরা কি করি, আমাদের বন্ধুরা আমাদেরকে বলে দেয় যে এই দেখ তুই কিন্তু অ্যাকচুয়ালি শব্দটা বারবার বলছিস, এটা তোকে বন্ধ করতে হবে। আচ্ছা অ্যাকচুয়ালি শব্দটা কথা অ্যাকচুয়ালি শব্দটা কেন আমি বারবার বলি? আমি তো আরও অনেক শব্দ বলতে পারি, অন্য শব্দ বলার চেষ্টাও করি আমরা যখন একটা ভাব প্রকাশ করি, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড সবসময় অ্যাকচুয়ালি শব্দটা ঠেলতে থাকে। বিকজ সম্ভবত যে কোনো সময় যে কোনো মাধ্যম থেকে বা আমার কোনো একটা আকর্ষণের জায়গা থেকে অ্যাকচুয়াল শব্দটার উপর আমাদের একটা আগ্রহ তৈরি হয় এবং সাবকনশিয়াস মাইন্ড সেটাকে পিক করে রাখে। সো সে করে কি অন্য শব্দগুলো পাস করার সাথে সাথে যখন কনশিয়াস মাইন্ড শব্দ খুঁজতে থাকে, সাবকনশিয়াস মাইন্ড যখন শব্দগুলোকে বাড়িয়ে দেয় তার গোডাউন থেকে প্রয়োজনীয় শব্দগুলো, তার সাথে কয়েকটা করে সাবকনশিয়াসও বারবার অ্যাকচুয়ালি শব্দটা বারবার সে দিতে থাকে এবং এটা যখন দিতে থাকে তখন আমরা বারবার অ্যাকচুয়ালি শব্দটা বলতে থাকি। কিন্তু যখন বন্ধুরা আমাদেরকে মনে করিয়ে দেয় যে দেখ তুই কিন্তু অ্যাকচুয়ালি শব্দটা বারবার বলছিস এবং এটা মোটেই ভালো লাগছে না, তখন আমরা কী করি, আমরা সচেতন হয়ে যাই এবং আমরা যখন ঠিক করি যে ঠিক আছে আমি তাহলে আমার এই অজান্তে যে শব্দটা আমি বলে ফেলছি অপ্রয়োজনীয় মুদ্রা দোষ, এই শব্দটা আমি বন্ধ করবো। তখন আমরা কী করি, আমরা যখন প্রত্যেকটা কথা বলতে শুরু করি তখন আমরা ধীরে ধীরে শব্দগুলো খুঁজে খুঁজে বলতে শুরু করি। ঠিক যেমন আমরা একজন মুরব্বী মানুষের সামনে বা একজন শিক্ষকের সামনে কিন্তু হিসাব নিকেশ করে কথা বলি, যেটা আমরা বন্ধুদের সামনে গেলে বলি না, কারণ বন্ধুদের সামনে ভুলে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু একজন শিক্ষকের সামনে কুইজের উত্তর দেওয়ার সময় কিংবা কোনো একটা গুরুত্বপূর্ণ লাইফ লং কনভারসেশন যার সাথে আপনার বিয়ে হবে তার সাথে আপনি প্রথমবারের মতো কথা বলছেন, তখন কিন্তু আমরা অনেক হিসেব করে করে কথা বলি। তার মানে কি তখন পুরো প্রসেসটা কনশাস মাইন্ড দিয়ে অপারেট করতে থাকে এবং কনশাস মাইন্ড দিয়ে যখন অপারেট করতে থাকে তখন কিন্তু আপনি প্রত্যেকটা শব্দ বলার আগে ফিল্টার করেন এবং খেয়াল করবেন ওই সময় কিন্তু আমাদের কথা বলার গতিটা একটু কমে আসে।
যেমন আমার গতকালকের ভিডিও দেখবেন আর গত দিনের ভিডিও আমি কিন্তু অনেক স্লো কথা বলেছি। এর কারণ ছিল আমি গত দিনের ভিডিওর শুরুতে আমার এক কাজিনের মৃত্যু সংবাদ এবং এরকম কিছু বিষয় বলেছিলাম, যেটা কিন্তু আমার মনটাকে ডাল করে দিয়েছিল, এবং এই ডাল করার কারণে আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে ডাল ওয়েতে অপারেট করেছে, এবং আমি চাইলেও কিন্তু অনেক শব্দ আমাকে সে দিচ্ছিল না। আমি স্লোলি শব্দগুলো পাচ্ছিলাম, যদিও আমি চাচ্ছিলাম যে আমি অনেক কথা বলি এবং নির্দিষ্ট সময় অনেক কথা শেষ করি। সো আমরা আবার যদি ফিরে আসি, তখন আমরা কী করি, ওই অতিরিক্ত শব্দটা না বলার জন্য আমরা প্রত্যেকটা শব্দ হিসাব করে বলতে শুরু করি। অ্যান্ড অফকোর্স কিছুক্ষণ পর পর অ্যাকচুয়ালি শব্দটা কিন্তু আমাদের মাথায় আসে, কিন্তু আমরা ওটাকে ফিল্টার করে আটকে দিই যে না, আমি এই কথাটা বলবো না, এই শব্দটা আমি বলবো না, এই শব্দটা আমি বলবো না। এবং এরকম যখন কয়েকদিন আমি করতে থাকি, তখন কিন্তু ওই শব্দটা থেকে আমরা বের হয়ে যাই। ঠিক উল্টা, যদি আমি কোনো একটা শব্দ বারবার বলতে চাই, তাহলে ওইটাকে আমি বারবার বলতে থাকি এবং ওই শব্দটা আমার সামনে সবচেয়ে আসতে থাকে। সাবকনশিয়াস মাইন্ড থেকে কনশিয়াস মাইন্ডকে অপারেট করে এর আরেকটা বড় উদাহরণ হচ্ছে গান শেখা। আমি আমার ছেলেকে গান শেখাই, আমার ছেলের শিক্ষক গান শেখায় আমার ছেলেকে, এবং আমিও ওর সাথে গান শেখার চেষ্টা করি এই বয়সে। সো আমি এটা জিনিস খুব বুঝতে পারি। যেমন গানের যে সুর, এটা আসলে আমরা কীভাবে বুঝতে পারি। গানের যে সুরটা আমরা শুনি, যারা গান শেখেন না, হয়তো রেকর্ড প্লেয়ারে বা ইউটিউবে আপনারা গান শোনেন এবং দেখবেন আপনারা কিন্তু পরে 10 বার 20 বার একটা গান শোনার পর আপনারা কিন্তু ওই সুরটা দিতে পারেন, গুনগুনিয়ে দেন বা বন্ধুদের গ্রহণ দেবেন, আপনি কিন্তু ওই সুরটা বলতে পারেন বা গাইতে পারেন, যদিও আপনি কিন্তু কোনোভাবে আনুষ্ঠানিকভাবে আপনি গানের শিক্ষা গ্রহণ করেননি। এটা কেন হয়? কারণ আমরা যখন বারবার শুনতে থাকি, ইভেন আমরা যখন মনোযোগ দিয়েও শুনি না, এমনিতেই শুনি, তখন এই সুরগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু বসে যায়, এবং পরে যখন ওই শব্দগুলো, ইভেন শব্দ ছাড়াও আমরা গুনগুনি যখন সুরটাকে খুঁজি, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এই সুরগুলো আমাদের মাঝে অপারেট করে। এই জন্য দেখবেন আমরা যদি কোনো বিখ্যাত গায়কের গাওয়া কোনো গান অনেকবার শুনি, কফি হাউসের সেই গানটা, কিংবা বেলা বস তুমি শুনতে পাচ্ছ কি, এই যে গানগুলো বিখ্যাত, আমরা বহুবার শুনেছি, মনের অজান্তে শুনেছি বাসের মধ্যে যেতে যেতে, এই গানগুলো চাইলেও আপনি অন্য সুর দিয়ে গাইতে পারবেন না, যদি না আপনি কনসিয়াসলি এভাবে করেন, এবং যেটাকে আমরা ব্যঙ্গ করে গান গাওয়া বলি না, ব্যঙ্গ সঙ্গীত করে বা এরকম করি, তখনই মাত্র আপনি পারবেন। কিন্তু আপনি মনের ভুলে কখনো একটা জানা গান ভিন্ন সুরে আপনি গাইতে পারবেন না। তাহলে আমরা এত কিছু জানলাম শুধু এতটুকু বোঝার জন্য যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড হাউ পাওয়ারফুল। এখন এই সাবকনশিয়াস মাইন্ডকে আমরা কী করব? সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের ট্রেন করতে হবে, এবং সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করতে হলে আমাদের কতগুলো ইমোশনের কথা এই বইতে লেখা আছে, আমি একটু পরে বলবো ইমোশনগুলো সম্পর্কে। সেই ইমোশনগুলোর উপর জোর দিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে, কারণ ইমোশন কোনো একটা মাইন্ডকে শেখানোর ক্ষেত্রে লুব্রিকেন্টের মতো কাজ করে। এটা আমরা আগেও পড়েছি। লুব্রিকেন্ট বলতে আমরা বোঝাই যেমন রিং পিস্টন বা কোনো একটা ইঞ্জিন যখন চলে, তার ভিতরে যে রিং বা পিস্টনটা যে মুভ করে, তখন এটার ভিতরে যখন আমরা একটু লুব্রিকেন্ট দিয়ে দিই, একটু মোবিল দিয়ে দিই বা এই ধরনের লুব্রিকেন্ট দিই, তখন এটি স্মুথলি অপারেট করে, এবং তখন বাইরে থেকে আমরা কোনো খটমট শব্দ কিংবা এটা বুঝতে পারি না, বরঞ্চ গাড়িটা খুব স্মুথলি চলে। একইভাবে আমরা যখন ব্রেনকে কোনো কিছু শেখাতে চাই, তখন সেখানে যখন ইমোশন ঢেলে দিই, তখন সেটা লুব্রিকেন্টের মতো কাজ করে। এই বিষয়টির কয়েকটা দিক আছে। আমি রিয়েলি সরি, আজকে আমার টাইম ওভারল্যাপ হয়ে যাচ্ছে, বাট সামহাও আমি খুব ইন্টারেস্ট পাচ্ছি এই ব্যাপারে কথা বলার জন্য আপনাদের সাথে। সো আমি হয়তো আরেকটু কন্টিনিউ করবো। সো আপনারা খেয়াল করবেন যে আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, আমাদের কিন্তু দুইটা মোড থাকে পড়ানোর। আমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে বকা দিয়ে পড়াতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে প্যারেন্টসরা তাই করেন। আবার আমরা বাচ্চাদেরকে খুব আবেগ দিয়ে বুঝিয়ে কিন্তু পড়াতে পারি। আপনারা খেয়াল করবেন, আমরা যখন স্টোরি টেলিং করে একটা বাচ্চাকে পড়াই, যে 5টা কলা এবং 5টা কলা যোগ করলে কীভাবে 10 হয়, এই ব্যাপারটা কিন্তু আপনি 1 থেকে 5 লিখে 5 আর 5 লিখেও করতে পারেন। আবার বাচ্চাদের একটা কলার গল্প দিয়ে, আমলকির গল্প দিয়ে, আমের গল্প দিয়ে, এটা দিয়েও কিন্তু করা সম্ভব। এবং দেখবেন দ্বিতীয় ক্ষেত্রে যখন একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে এটা করা হচ্ছে, তখন কিন্তু সে সেটা খুব দ্রুত ক্যাচ করতে পারে এবং সেটা সে কোনোদিন ভুলে না। কিন্তু আমরা যখন শুধু নাম্বার দিয়ে নাম্বার যোগ করা শেখাই, গুণ করা শেখাই, ভাগ করা শেখাই, তখন কিন্তু সেটা বেশি দিন মনে রাখতে পারে না, এটা পিওরলি একটা মেমোরি হয়ে যায়। এর বড় কারণ হচ্ছে আমরা যখন একটা গল্পের মধ্য দিয়ে কোনো কিছু শুনি, তখন আমাদের আবেগটা সেটার সাথে কানেক্ট হয়ে যায়, ঠিক যেমন একটা নাটক বা সিনেমা বা গল্পের বই পড়লে আমাদের হয়, যেটা পিওর একটা নাম্বার দেখলে আমাদের আবেগ তৈরি হয় না ওইভাবে, যদি না ওই নাম্বারটা আপনার কোনোদিন আবেগ আপ্লুত করে থাকে। ফর এক্সাম্পল, মেবি আপনি মনে করেছেন আপনি ম্যাথমেটিক্সে 100 পাবেন এবং পেয়েছেন, তাই 100 দেখলে আপনার মনে আবেগ চলে আসে। এটা একটা ব্যতিক্রম ব্যাপার। সাধারণত নাম্বার আমাদের মতো ইন্ডিভিজুয়াল নাম্বার, ইভেন নট ইভেন ইটস ইউর স্যালারি, মেবি আপনার জন্মদিন, ওরকম না, একটা মেয়ের একটা নাম্বার আমাদের মধ্যে আসলে আগ্রহ তৈরি করে না, কারণ এটা লজিক্যাল মাইন্ডের মধ্যে অপারেট করে। কিন্তু আমাদের যে রাইট ব্রেন, অর্থাৎ যেটা আমাদের ক্রিয়েটিভ মাইন্ড, সেখানে আসলে ওই লুব্রিকেন্টগুলো কাজ করে, এবং আমরা প্রেম, ভালোবাসা, আবেগ, রাগ, ক্ষোভ, অভিমান, এই ধরনের যে বিভিন্ন আবেগগুলো সেটা ওইখানে অপারেট করতে থাকে, এবং ওই জিনিসটা খুব স্মুথলি আমরা ক্যাচ করতে পারি। ঠিক একইভাবে আমরা যখন সাবকনশিয়াস মাইন্ডকে কোনো কিছু শেখাবো, তখন কিন্তু সেখানে কিছু লুব্রিকেন্ট দিতে হবে, তাহলে এই শিক্ষাটা খুব তাড়াতাড়ি হবে এবং এখানে কোনো ঝামেলা বাঁধবে না। এবং আপনি দেখবেন, জানি উদাহরণটা আপনার কেমন লাগে,
আপনাদের প্রেমিকারা বা প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিকরা যখন আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেয় পজিটিভ অর্থে, দেখবেন সেটা কিন্তু আপনার অনেক আগ্রহের সাথে করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সেটা অ্যাচিভ করেন। ফর এক্সাম্পল, আপনার বান্ধবী বা বন্ধু আপনাকে বলেছে, ধরে নিচ্ছে আমি ইউনিভার্সিটির ছেলে বা মেয়ের কথা বলছে, যে তুমি খুব ভালো করে পড়ো, তোমাকে 3.5 পেতে হবে, কারণ 3.5 না পেলে বাবা এটা মানবে না, কিংবা আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে 3. আমাকে পেতে চাও তাহলে 3.5 পেতে হবে ইত্যাদি। তখন দেখবেন আমরা কিন্তু ওইভাবে অপারেট করি এবং এন্ড অফ দ্য ডে আমরা 3.5 পাই। কিন্তু এর আগে বাবা মা, অনেক ক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে অনেকবার বলেছে যে ভালো করে পড়, তুমি ভালো রেজাল্ট করতে হবে, আমরা কিন্তু সেটা আমাদের মধ্যে আগ্রহ তৈরি করি না। কারণ কারণ এই পরের প্রথম বিষয়টা আমাদের মধ্যে একটা রোমান্স বা প্রেমের ভাব তৈরি করে। অনেকে এটাকে সেক্সুয়াল এক্সপ্রেশনও বলেন, আমিও বলি, যদিও সেক্স বলতে আমরা সাধারণত শারীরিক সম্পর্ককে বুঝি, কিন্তু সেক্সের মহত্বটা, সেক্সের আসলে কি বলা যায়, উইথটা আসলে অনেক বড়। অর্থাৎ ভিন্ন ভিন্ন সেক্সের একজন মানুষ যখন আমাদের কাছে আসে, আমরা কিন্তু অনেক সময় তাকে স্পর্শ না করে বা তার প্রতি শারীরিক যে আগ্রহ আছে ওটাকে ছাড়াও কিন্তু ওই ভিন্ন সেক্সের মানুষের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়, এবং এটা খুব ন্যাচারাল। পুরুষ হলে মেয়ে হলে পুরুষের উপরেই আগ্রহটা তৈরি হবে। আমরা যারা সুস্থ মানুষ, এভাবে আমাদের শরীর এবং আমাদের মন অপারেট করে। তাহলে এই যে ইমোশন অফ সেক্স আর ইমোশন অফ রোমান্স, এটা কিন্তু আমাদেরকে একটা কঠিন জিনিস ওভারকাম করতে সাহায্য করে। এবং পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে যেখানে তাদের প্রেমিকারা কিংবা বান্ধবীরা কিংবা স্ত্রীরা বা স্বামীরা বা বন্ধুরা বা প্রেমিকরা কিন্তু মানুষকে উৎসাহিত করেছিলেন একটা বড় কোনো অর্জন করার জন্য। সো এক্ষেত্রে কিন্তু ওই ধরনের ইমোশনটা কাজ করেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদেরকে প্রেম, ভালোবাসা, বন্ধু বা ওইটা তৈরি করার জন্য উৎসাহিত করছি। আমি জাস্ট গিভিং এক্সাম্পলস যেটা কীভাবে কাজ করে। এবং আমরা যদি এই 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 অবস্থায় কুইকলি আমরা ইমোশনগুলো দেখে নিই, যে ইমোশনগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভলি ট্রেন করতে সাহায্য করে। বলেছে দ্য ইমোশন অফ ডিজায়ার, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। দেন বলেছে দ্য ইমোশন অফ ফেথ, বিশ্বাস, কোনো কিছু আমি পারবো। ইমোশন অফ লাভ, ভালোবাসা বলতে কিন্তু শুধু প্রেমিকার ভালোবাসা, বাবা মা বা ভাই বোন, স্ত্রী পুত্র, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দেশের প্রতি দেশের মানুষের ভালোবাসা, যেটা কিনা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে একটা অসম্ভবকে সফল করতে সাহায্য করেছিল। দেন আমরা একটু আগে বলছিলাম যে ইমোশন অফ রোমান্স, ভালোবাসার এটা আরেক ধরনের বহিঃপ্রকাশ, রোমান্স। অ্যান্ড দেন ইমোশন অফ সেক্স বলেছে। দেন ইমোশন অফ এনথুসিয়াজম, কোনো কিছুর প্রতি একটা অতি আগ্রহ। অ্যান্ড ফাইনালি ইমোশন অফ হোপ, আশার কথা। এই জিনিসগুলো আমাদের ব্রেনের সাবকনশিয়াস পার্টকে পজিটিভলি অপারেট করতে সাহায্য করে। একইভাবে আমাদের ব্রেনকে নেগেটিভলি অপারেট করতে, সাবকনশিয়াস মাইন্ডকে নেগেটিভলি অপারেট করতে সাহায্য করে যেই সমস্ত ইমোশন, সেটা হচ্ছে ইমোশন অফ ফিয়ার, ভয়, ইমোশন অফ জেলাসি শব্দের অর্থ আমরা কী বলবো, হিংসা, ওকে। ইমোশন অফ হেট্রেড, ইমোশন অফ রেভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, ইমোশন অফ গ্রিড, লোভ, ইমোশন অফ সুপারস্টিশন অ্যান্ড ইমোশন অফ অ্যাঙ্গার, রাগ। মজার ব্যাপার, আমি পরের যে 7টার কথা বলেছি এবং আগের যে 7টার কথা বলেছি, এই দুইটা সেটের সবগুলো একটা আরেকটা থেকে অপোজিট। এবং আপনার ব্রেইনে বা আপনি যখন একটা ইমোশনকে নিয়ে কাজ করবেন, ধরেন পজিটিভ সেটের একটা ইমোশনকে নিয়ে কাজ করবেন, তখন এর উল্টো যেটা আছে, অর্থাৎ ওর যে নেগেটিভটা, অর্থাৎ লাভের ক্ষেত্রে হেট্রেড, একসাথে আপনার মধ্যে কাজ করতে পারবে না। ইন্টারেস্টিং। সো আপনার ভিতরে যদি লাভ থাকে, তাহলে আপনি কখনো হেট্রেডকে ওই মুহূর্তে, ওই অবস্থায়, ওই পার্টিকুলার অবজেক্টটার জন্য আপনি কখনোই হেট্রেড নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ একটা মানুষকে আপনি একই সাথে ভালোবাসতে এবং ঘৃণা করতে পারবেন না। এমন হতেই পারে যে একটা মানুষকে আপনি অনেক ভালোবাসলেন, সে এমন একটা কাজ করলো যার পরে তার প্রতি আপনার অনেক ঘৃণা তৈরি হলো। সেটা হতে পারে একটা মানুষকে আপনি একসময় ভালোবাসতেন, অন্য সময় ঘৃণা করছেন। সেটা হতে পারে এক সময় আপনার ভিতর প্রচণ্ড রকমের আশা জেগে উঠছে, কিন্তু অন্য সময় আপনার মধ্যে প্রচণ্ড দুরাশা কাজ করছে। কিন্তু একই সময়ে একই বিষয় নিয়ে আপনার মধ্যে আশা এবং নিরাশাটা হবে না। একই সময়ে একই মানুষ বা বিষয়ের উপর আপনার ভালোবাসা এবং ঘৃণা এটা কখনোই জন্মাতে পারবে না। কাজেই এরা দুইটা অপোজিট পোলারিটির ইমোশন, এবং এই ইমোশনগুলো, পজিটিভ ইমোশনগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভ ওয়েতে প্রপাগেট করতে সাহায্য করে, আবার নেগেটিভ ইমোশনগুলো আপনাকে নেগেটিভ ওয়েতে প্রপাগেট করতে সাহায্য করে। তাহলে আমাদের আজকের আলোচনার সামারিতে যদি আমরা যাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে সবসময় পজিটিভ ইমোশন দিয়ে আমরা যেটা করতে চাই সেইটাকে ট্রেন করতে হবে। এটা সাইকেল চালানো হতে পারে, এটা সাঁতার কাটা হতে পারে, এটা জীবনে আমি কি হতে চাই, আমার এন্ড রেজাল্ট কী সেটা পাওয়ার ব্যাপারে হতে পারে, আমার যে কাজ বা স্বপ্ন সেটার প্রতি আমি কীভাবে একাগ্রতার সাথে কাজ করি সেটা হতে পারে। এটা খুব সাধারণভাবে সকালে ঘুম থেকে উঠবো এরকম একটা ব্যাপার হতে পারে। আমার
নাম্বার সিজিপিএটা উঠাতে হবে, সেরকম হতে পারে। এরকম প্রত্যেকটা জিনিস নিশ্চয়ই আমরা আমাদের জীবনের বাকি যতটা বছর বা যতটা দিন আমরা বেঁচে আছি, নিশ্চয়ই আমরা কোনো একটা রেজাল্টের কথা ভাবছি না, কিছু একটা করতে চাচ্ছি, সেটা ছোট হোক বড় হোক। এবং ছোট বলে আসলে কিছু নাই, কারণ ছোট জিনিসগুলো যোগ হয়ে কিন্তু একটা বড় জিনিসে তৈরি হয়। তাহলে এই ছোট ছোট জিনিস বা বড় বড় জিনিসগুলো অর্জন করার পথে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের কনসিয়াস মাইন্ডের উপর খুব বেশি টেনশন করা দরকার। কনসিয়াস মাইন্ড এমনিতেই অপারেট করবে, সাবকনসিয়াস মাইন্ড তাকে ডেটা দিয়ে দিবে, কিন্তু আমাদের যেটা করতে হবে কনসিয়াস মাইন্ডের সাহায্য নিয়ে সাবকনসিয়াস মাইন্ডকে আমার ট্রেন করতে হবে কন্টিনিউয়াসলি। সাধারণত হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে বলা হয় 21 দিন কন্টিনিউয়াসলি একটা কাজ করলে সেই কাজটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড ধারণ করে ফেলে, এবং এরপর থেকে কনশিয়াস মাইন্ডকে আর কিছুই করতে হয় না, সাবকনশিয়াস মাইন্ড সবসময় তাকে এভাবে অপারেট করে। আমার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে সিগারেট খাওয়া। আমরা যারা চেইন স্মোকার হয়ে গেছি তারা খেয়াল করবেন যে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় ওই সিগারেটটা খেতে হবে, সিগারেটটা খেতে হবে। এবং এটা কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকে বলি নিকোটিনের অভাব হয়ে গেছে ইত্যাদি। হ্যাঁ, হয়তো বা ফিজিক্যালি আমাদের মধ্যে নিকোটিনের অভাব তখন হয়েও যায়, কিন্তু মজার ব্যাপার নিকোটিনের অভাবটা আমাদেরকে কি অনুভব করায়? সাবকনশিয়াস মাইন্ড। এবং সাবকনশিয়াস মাইন্ড বারবার ট্রিগার করতে হয় কনশিয়াস মাইন্ড, সিগারেট খাও, সিগারেট খাও, সিগারেট খাও। এবং তখন সিগারেট থেকে আমরা কোনো চিন্তাই করতে পারি না, এবং এক পর্যায়ে আমাদের মনে হয় সিগারেট না খেলে আমি কোনো কাজই করতে পারছি না, সিম্পল 2 আর 2 4 যোগ করতে পারছি না, মনোযোগ দিতে পারছি না, কিচ্ছু হচ্ছে না। তখন আমরা যাই, সিগারেট খাই এবং ফিরে আসি, এবং আমাদের মনে সব কিছু ঠিক হয়ে গেল। আমরা সাধারণ মানুষরা এইভাবে অপারেট করি। কিন্তু আমাদের আজকের ডিসকাশন এবং আমাদের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের সাবকনশিয়াস মাইন্ডের চ্যাপ্টার, কিংবা আমাদের পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড যদি আমরা দেখি এবং পড়ি এবং বোঝার চেষ্টা করি, তাহলে সেখানে বলে যে আপনি চাইলে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি ট্রেন করতে পারবেন। এবং আপনি যদি একবার ট্রেন করে দেন তাকে সিগারেট না খাওয়ার ব্যাপারটা, তাহলে আপনার কোনোভাবেই সে আপনাকে ট্রিগার করবে না, এবং আপনার শরীরে নিকোটিনের অভাব তৈরি হলেও সেটা আপনাকে অনুভব করতে দিবে না। আরেকটা কথা মনে আসছে, সেটা বলার আগে আমি এটা বলবো যে হয়তো আপাত দৃষ্টি আপনাদের কাছে খুব অদ্ভুত মনে হওয়ার কথাটা আমি আবার বলছি, যারা নিয়মিত সিগারেট খাচ্ছেন তাদেরকে আমি আবার বলছি যে আমরা প্রায় একটা বড় ভুল করি, যারা হয়তো দিনে 10টা সিগারেট খেয়ে আমরা হঠাৎ করে সিগারেটটা বন্ধ করে দিতে চাই এবং বন্ধ করে দিয়ে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করার চেষ্টা করি। কিন্তু এভাবে কিন্তু খুব কঠিন একটা কাজ, তাই না? আপনি ধরেন কোনোদিন দৌড়ান নাই, হঠাৎ করে আপনি যদি 5 মাইল দৌড়ানোর চেষ্টা করেন, তাহলে আপনার শরীর তো সাপোর্ট দিবে না, বিকজ শরীরের পুরো সিস্টেমটা কিন্তু এটার জন্য রেডি না। এবং সাবকনশিয়াস মাইন্ড আর কনশিয়াস মাইন্ড হোয়াট এভার ইউ কল, এটা তো আপনার শরীরই একটা অংশ, সে তো এখানে সাস্টেন করতে পারবে না। যারা ধরেন মাদকাসক্ত, তারা কি করে? তাদের ব্রেন তো তখন অপারেটই করে না, সে ওই মাদকটা নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, সে নিজেও জানে এটা ক্ষতিকর, কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডকে সে কোনোভাবে ট্রেন করতে পারে না। এই জন্য তাদের কিন্তু কনসেন্ট্রেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, তাই না? তাদেরকে নিরাময় কেন্দ্রে নেওয়া হয়, যাতে সেই কাজটা চাইলেও না করতে পারে। তখন সে হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, সে ভাঙচুর করে ফেলে, কিন্তু সে যখন এটা পারে না। কিন্তু সিগারেটের ক্ষেত্রে তো আর আমরা নিশ্চয়ই মাদক নিরাময় কেন্দ্রে যাবো না। তাহলে আমরা কীভাবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করবো? এর জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অল্প অল্প করে কমাতে হয়। আমি যদি একদিনে 0 করে ফেলি সেটা সম্ভব না, যেমন একদিনে আমি 5 কিলোমিটার দৌড়ানো অভ্যাস করতে পারবো না। কিন্তু প্রতিদিন যদি 100 মিটার করে করে আমি দৌড়াই এবং প্রতিদিন যদি আমার দৌড়ার একটা করে আমি বাড়াই, তাহলে কিন্তু আমি 1 সময় 5 কিলোমিটার না 50 কিলোমিটার আমি দৌড়াতে পারবো। একইভাবে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করার ক্ষেত্রে আপনার হঠাৎ করে আকাশচুম্বী কোনো কিছু পরিবর্তন করবেন না। সকাল 9টার আগে আপনি ঘুমতে উঠতে পারেন না, আপনি আজকে আমার কথায় খুব ইন্সপায়ার হয়ে গেলেন, কালকে সকালে 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখেন, বিলিভ মি আপনি উঠতে পারবেন না, বিকজ 6টার সময় কখন আপনি অ্যালার্ম বন্ধ করছেন আপনি বুঝতেই পারবেন না। আপনি সাবকনশিয়াস মাইন্ড ওটা ধরবেই না। সাবকনশিয়াস মাইন্ড শুধু কনশিয়াস মাইন্ডকে বলবো অফ করে দেন, আপনি অফ করে দেবেন, মনে হলে আপনি বলতেই পারবেন না। কিন্তু আপনি যদি 10 মিনিটের ইনস্টলমেন্টে আগাতে থাকেন, 10 মিনিট করে 7 দিন করে যদি কমাতে থাকেন, তাহলে আগামী 2 বছরে আপনি সকাল 6টায় উঠে যাবেন, এবং যেদিন আপনার কোনো কাজ নাই শুক্রবার সকালে আপনি সকাল 6টায় উঠে যাবেন। সো আমরা অনেক কথা বলে ফেলেছি আজকে, বাট সাবকনশিয়াস মাইন্ডের উপর আমি আরেকবার একটু জোর দিতে চাই। আপনারা খেয়াল করেছেন কিনা যে যারা হিপনোটাইজ করার কাজ করে, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে অনেক সময় বলা হয় তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তাকে হিপনোটাইজ করে, এবং তাকে বলা হয় যে তোমার হাতে আমি একটা গরম জিনিস ধরেছি, কিন্তু হয়তো ওই রডটা গরম থাকে না, নর্মাল থাকে, এবং ওই লোকটা তার হাতে গরম অনুভব করে। অনেক ক্ষেত্রে শুধু তাই নয়, গরম অনুভব করার পর তার হাতে ফোসকা পড়ে যায়, কিন্তু রডটা কিন্তু গরম থাকে না। এটা কেন হয়? এটা এই জন্যই হয় যে তার যেহেতু চোখ বন্ধ করা থাকে এবং তার সাবকনশিয়াস মাইন্ড সব কিছু বিলিভ করতে থাকে, এবং সাবকনশিয়াস মাইন্ড এটা বিশ্বাস করে ফেলে কোনো একটা কারণে যে তার এই গরম রডটা তার হাতে পড়েছে, এবং ওই জন্য তার যে পরবর্তী প্রক্রিয়াগুলো শরীরে করা সেটি সে করে ফেলে, এবং এই জন্য ওখানে ফোসকা পড়ে। একই রকম আরেকটা উদাহরণ আছে, এটা পরীক্ষা করে দেখা গেছে যে 2 সেট অফ ছেলে মেয়ে বা মানুষ, যাদের এক সেটকে অরিজিনাল ওষুধ খেতে দেওয়া হয়েছে, আর আরেক সেট অফ মানুষকে, অফকোর্স ভয়ঙ্কর কোনো ওষুধ না, আরেক সেট অফ মানুষকে জাস্ট সাধারণ ভিটামিনের বড়ি দেওয়া হয়েছে, কিন্তু তাকে ওই রোগের জন্য কোনো ওষুধ দেওয়া হয়নি, কিন্তু তাকে শুধু বলা হয়েছে সবাইকে ওষুধ দেওয়া হয়েছে রোগের, সবাই সুস্থ হয়ে যাবে। 2 গ্রুপ অফ পিপলই কিন্তু ইকুয়াল সময় সুস্থ হয়ে গেছে, যদিও দ্বিতীয় গ্রুপকে আসলে আসল ওষুধটা দেওয়া হয়নি, জাস্ট তাকে মন ভুলানোর জন্য একটা ওষুধ দেওয়া হচ্ছে। কেন?
কারণ আপনার ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ যেমন শরীরে কাজ করতে শুরু করে, একইভাবে শরীরের সাবকনশিয়াস মাইন্ডটাও আপনার শরীরে কিন্তু অ্যান্টিবডি আর মেনি আদার থিংস কিন্তু ক্রিয়েট করতে শুরু করে দেয়, এবং তখন শরীর অটোমেটিক সুস্থ হতে শুরু করে। কাজেই কেউ যদি মনে করেন আমি অনেক দিন বাঁচতে চাই, তাহলে কিন্তু এটার একটা ডোজ এবং আপনার সুস্থ থাকতে হবে, ভালো খাবার খেতে হবে, এক্সারসাইজ, সাথে সাথে আপনার মনকেও এটা বলতে হবে যে আমি আসলে অনেক দিন বাঁচবো, এবং সাবকনশিয়াস মাইন্ডকে এইটা বলাতে হবে এবং বিশ্বাস করাতে হবে। কীভাবে? কনশিয়াস মাইন্ড দিয়ে তাকে বারবার এটা বলতে হবে। একইভাবে আপনি জীবনে যদি বড় কিছু হতে হয়, তাহলে আমরা প্রায় বলি যে আমাদের মৃত্যুর কথা ভাবতে হবে। কেন মৃত্যুর কথা ভাবতে হবে? নট নেসেসারি যে মারা গেলে আমি অন্ধকার কবরে চলে যাবো, আমাকে সবাই পুড়িয়ে ফেলবে, না না, নট দ্যাট। মানে আমার তো কাজ করার সুযোগ থাকবে না ওই একটা নির্দিষ্ট দিনের পর, তাহলে ওই দিনটার আগের যে দিনগুলো সেটা তো প্রমুখ ক্ষয়িষ্ণু, কর্মগুলো কমে যাচ্ছে, তাহলে আমি বসে থাকবো কীভাবে? তাহলে আমাকে কাজ করতে হবে। আমরা জানি অনেকে প্রোক্রাস্টিনেশন করি, তাই না? আমরা কাজ ফেলে রাখি, এবং আমরা বিভিন্ন ট্রেনিং এনভায়রনমেন্টে যাই, জিজ্ঞেস করি স্যার কীভাবে প্রোক্রাস্টিনেশন থেকে বের হবো? কোনো রাস্তা নাই। প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি যেটা করতে চান আপনার নির্দিষ্ট জীবনের মধ্যে, জীবনের আয়ুর মধ্যে, এই কথাটা আপনাকে বারবার নিজের মনকে বলতে হবে যে আমি তো বাঁচবো না আজীবন, আমাকে খুব অল্প দিন বাঁচবো, এবং এর মধ্যে আমাকে সব কাজ করতে হবে। খেয়াল করবেন স্টিভ জবের যখন প্যানক্রিয়াটিক ক্যান্সার আইডেন্টিফাইড হয়, তখন কিন্তু সে বলেছিল যে প্রতিদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম যে আজকের দিনটা যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কোন কাজটা না করে আমি মরবো না। এই কথাটা শুধু স্টিভ জবসের জন্য প্রযোজ্য না, এই কথা আমাদের সবার জন্য প্রযোজ্য। কারণ আমাদের ক্যান্সার হোক আর না হোক, আমাদেরও কিন্তু একদিন মরতে হবে, এবং সেটা একটা কোনো নির্দিষ্ট দিন, এবং সেই দিনটা যদি আজকের দিন হয়, তাহলে আমি কোন কাজটা না করে মরবো না। এরকম একটা থট কিন্তু আমাদেরকে ট্রিগার করার জন্য যথেষ্ট, যে আমি আমার অসম্পূর্ণ কাজগুলো না করে আজকে কোনোভাবে ঘুমাবো না, কারণ আজকের দিনটা শেষ হয়ে গেলে তো আমার দিনটা শেষ। কাল সকালে আরেকটা নতুন দিন শুরু হবে সত্য, কিন্তু আমার দিনের পুঁজি থেকে আরেকটা দিন কমে যাবে। এবং আমরা যদি এভাবে ভাবি এবং আমরা যদি এভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করি, তাহলে কিন্তু আমাদের মোটিভেশন স্পিকারের স্পিচ শুনতে আসলে হয় না। আমি প্রায় বিভিন্ন প্রোগ্রামে যখন যাই, আমরা প্রায় মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচয় করিয়ে দেয় আমাকে, আমি জানি না কেন এটা করে। এবং বাংলাদেশে আপনারা জানেন যে মোটিভেশন স্পিকারদেরকে আমরা নিয়ে অনেক হাস্যরস করি, এবং অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে উপহাস করি, কিন্তু একটা জিনিস আমরা প্রায় ভুল করে যাই, তারা যে কথাগুলো বলেন সে কথাগুলো একটা কিন্তু ভুল না, কিন্তু আমরা কেন তাদের উপর রাগ করি? কারণ আমরা খেয়াল করি যে ওই জিনিসগুলো আমাদের উপর স্থায়ীভাবে প্রভাব বিস্তার করে না। আমি যখন শুনি তখন আমার ভালো লাগে, মনে করে আমি পৃথিবীকে পাল্টে দেবো, কিন্তু ওখান থেকে যখন বেরিয়ে আসি তখন আমার আবার কেমন যেন আগের মতোই সব কিছু হয়ে যায়। সকাল 10টায় ঘুম থেকে উঠতে পারি না, সিজি পেটে উঠাতে পারি না, আব্বু ওর উপর রাগ হয় কেন তারা অনেক টাকা আমাকে দিতে পারলেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন এটা হচ্ছে? এটা কিন্তু ওই বক্তার দোষ না, এটা হচ্ছে আমার দোষ, কারণ আমি আমাকে চেঞ্জ করতে পারছি না। এই জন্য আমি আমার সব কিছুর মধ্যে আমি দিয়ে বলি, এবং আমি খেয়াল করে আমি বলি নিরাপদ মানুষের যত সমস্যা হয়, ডেঙ্গু হচ্ছে আমি বলি নিরাপদ মানুষের, কারণ মানুষগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে তার অ্যাকশনগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা যত অনাচার দেখতে পাচ্ছি, রাস্তায় মানুষ বাসের চাপা করে মারা যাচ্ছে, কেউ শিকার হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে, কেউ ডেঙ্গুতে মারা যাচ্ছে, যত অনাচার হচ্ছে, এগুলো কিন্তু কেউ আলাদাভাবে করছে না। বাসের কিন্তু অটোমেটিক ইন্টেলিজেন্স নাই যে সে আপনাকে চাপা দিয়ে দিচ্ছে। আসলে বাস একজন চালাচ্ছে, একজন ধর্ষণ করছে, একজন বেঠিক মানুষ একটা ভুল কাজ করার জন্য তার পরিণতি হিসেবে আমাদেরকে অনেক কিছু সাফার করতে হচ্ছে। যদিও এই মশাগুলো হয়তো আমাকে বলছে না যে কোন ভুল কাজের জন্য এই মশাগুলো আমাকে কামড় দিচ্ছে। এরকম হাজারটা খারাপ কাজ কি বন্ধ করবে? মানুষ বন্ধ করবে। কোন মানুষ বন্ধ করবে? একজন ইন্ডিভিজুয়াল, একজন বেঁচে থাকা মানুষ, আপনার আমার মতো মানুষ। এই জন্য আমার কাছে মনে হয়েছে এতদিন অনেক তথ্য ঘেটে যে মানুষগুলোকে বদলানো দরকার, এবং প্রত্যেক একজন মানুষকে যদি বদলানো সম্ভব, অফকোর্স এটা একটা অসম্ভব কাজ, সেজন্য আমাদের সবাই মিলে সেটা করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সবাই সেফ হবো। এই জন্য আমি নিরাপদ মানুষের কথা বলি। এবং আমরা যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নিই, নিজের জন্য, অন্যের জন্য না, নিজের জন্য আমি ঠিক কাজটা করবো, আমি ময়লাটা রাস্তায় ফেলবো না, আমি আমার কাজটা ভালোভাবে করবো, তাহলে কিন্তু সব মানুষ অটোমেটিকই ভালো কাজ করে এবং সবাই আমরা উপকৃত হইবে। খুব সিম্পল হিসাব, যদিও আমরা হয়তো এটা মানতে চাই। যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা বাইরে সরে যাচ্ছি, ওদিকে আমরা যেতে চাই না। আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই, আজকে প্রায় 45 মিনিটের বেশি কথা বলে ফেলেছি আপনাদের সাথে, যে প্লিজ বাইরের দিকে না তাকিয়ে, কারো দিকে না তাকিয়ে, আপনার নিজের ব্রেনের মধ্যে যে আরেকটা ব্রেন আছে, সাবকনশিয়াস মাইন্ড, তার দিকে মনোযোগ দিন। সে আপনাকে কী বলছে সেটা খেয়াল করুন। সেটা যদি নেগেটিভ কথা হয় সেটাকে থামান, কীভাবে থামাতে হবে সেটা বলে দিয়েছি। কনশাসলি থামাতে থাকেন, একসময় সে থেমে যাবে। সে যদি পজিটিভ বলে সেটাকে এনকারেজ করুন। আপনার ভিতরে যতটুকু পজিটিভিটি আছে সেটাকে বাড়ান, পজিটিভ জিনিস দেখেন, পজিটিভ কথা শোনেন, পজিটিভ মানুষের সাথে মেশেন, অটোমেটিক আপনার সাবকনশিয়াস মাইন্ড পজিটিভ হতে থাকবে। আবার আপনি যদি নেগেটিভের দিকে যান, নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ করবেন, আপনি অবশ্যই সব কিছু নেগেটিভ হয়ে যাবে এবং আপনার আউটকাম নেগেটিভ হয়ে যাবে। কাজে আপনি কনশাসলি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিড করুন, আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কারেক্ট করুন, এবং বাকিটা আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডের উপরে ছেড়ে দেন। খুব সহজ তথ্য, এর জন্য বাইরে যেতে হবে না, কারোর কাছে কোনো কিছু শুনতে হবে না, কিচ্ছু করবে না, সব কিছু আপনার মধ্যে আছে। এবং কোন জিনিসটা পজিটিভ এবং পজিটিভ সেটাও কিন্তু আপনি খুব ভালো বোঝেন, কারণ আপনার বিবেকও আপনার সাথে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই এক জিনিস কখনো আপনার সাথে প্রতারণা করে না। আপনি নিজে যতই বায়াসে খারাপ কাজ করেন, বিবেক কিন্তু অবসর সময় আপনাকে বলে যে তুমি কাজটা খারাপ করো।
কিছু। এবং পৃথিবীর আদালতে আপনি যত নিজেকে সঠিক প্রমাণ করেন না কেন, বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সর্বদা আপনাকে ঠিকই বলে দেয় যে যাবে তুমি এই কাজটা ঠিক করো, এবং তখন কিন্তু আমরা একটা অন্তর্দ্বন্দ্বের অন্তর্জাল করি। এই ছিল পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। আমি জানি না আপনাদেরকে আমি যা কিছু বলতে চেয়েছি সেটা আমি বলতে পেরেছি কিনা। আমি ভেবেছিলাম আজকে ক্লাস অনেক কিছু বলবো, আমি অনেক কিছু বলেছিও, বাট আই এম নট শিওর আমি আপনাদেরকে কনভিন্স করার মতো সব কিছু বলতে পেরেছি কিনা। যদি না বলতে পেরে থাকি, এটা আমার খুব পছন্দের সাবজেক্ট এবং আমি আমার নিজেও সাবকনশিয়াস মাইন্ড নিয়ে প্রচুর কাজ করার চেষ্টা করছি এবং তার রেজাল্ট পাচ্ছি। সো আমি খুবই কনফিডেন্ট এই সাবকনশিয়াস মাইন্ডের এই থিওরির ব্যাপারে। সো আপনারা প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন, আপনার মতামত দিতে পারেন, চাইলে আমরা নেক্সট দিন ক্লাসে আবার এটা নিয়ে আলাপ করতে পারি। তাহলে শুরুর ঘোষণাগুলো আরেকবার কুইকলি। এক, আমাদের বই শেষ হয়ে যাচ্ছে, আর দুটো মাত্র চ্যাপ্টার, থিওরিটিক্যালি 2 দিন পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কোন বই পড়বো সেটা আপনারা আমাদেরকে জানাবার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে কেমন লাগছে, কী হচ্ছে না হচ্ছে, এই ফিডব্যাকটা দিতে হবে আপনাদেরকে, প্লিজ দিবেন। 3 নম্বর হচ্ছে আমরা রেস্টার্ট ইউরসেলফের রেগুলার ক্লাস ঢাকায় শুরু করতে যাচ্ছি। ঈদুল আজহার পর থেকে নির্দিষ্ট দিন ঘোষণা আসবে। আপনারা যারা ঢাকায় আছেন এবং পরিবর্তন করতে চান নিজেকে, আপনারা আশা করি আমাদের সাথে যোগ দিবেন। সেখানে আমরা ফিজিক্যালি অনেক কিছু আলাপ করবো। এবং 4, আমি 3টা ইউনিভার্সিটি কভার করে ফেলেছি রেস্টার্ট ইউরসেলফ। যদি আপনারা আর কেউ রেস্টার্ট ইউরসেলফ করতে চান কোনো ইউনিভার্সিটিতে, আমাদের হাতে আর মাত্র 4.5 মাসের সময় আছে। প্লিজ আমাকে জানান, আমাকে খুব দ্রুত প্ল্যানগুলো কন্ট্রোল করতে হবে। আজ এই পর্যন্ত অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের। আপনারা যেখানে আছেন ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার আমাদের আবার দেখা হবে, হোপফুলি সামনের চ্যাপ্টার যেটা ফেথ সেটা নিয়ে। আর যদি সাবকনশিয়াস মাইন্ডে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা সাবকনশিয়াস মাইন্ডে কাজ করবো।